আসসালামু আলাইকুম বন্ধুরা। সম্প্রতি আমাদের প্রজন্মের সেরা মুভি ডিরেক্টর ক্রিস্টোফার নোলান দ্য অডিসি নামের একটা মুভির অ্যানাউন্সমেন্ট করেছে, যা নিয়ে ইতিমধ্যেই নেট দুনিয়াতে একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু সেই অডিসি মুভিতে যে যোদ্ধার ঘরে ফেরার গল্পটা দেখানো হবে, সে যোদ্ধা আজকের এই ট্রয় নগরীতেই যুদ্ধ করেছিল। আজকের এই গল্পটা মূলত সেই ট্রয় যুদ্ধকে নিয়েই। সুতরাং দ্য অডিসি মুভির কাহিনী এই যুদ্ধের পর থেকে শুরু হবে। তাই চলুন আজকের এই মহাকাব্যিক গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আগামেনন নামের একজন রাজাকে দেখতে পাই, যে কিনা খুবই শক্তিশালী ছিল। আর আগামেনন তার বিশাল সেনাবাহিনী নিয়ে অন্য একটা রাজ্যের সীমানায় ঢুকে পড়ে। তখন সেই রাজ্যের রাজা তার সৈন্যবাহিনী নিয়ে সামনে চলে আসে। আগামেনন আর ওই রাজ্যের রাজা যখন সামনাসামনি কথা বলে, তখন ওই রাজ্যের রাজা আগামেননকে বলে, তুমি তোমার সেনাবাহিনী আমার এখান থেকে সরিয়ে নাও। আমি চাই না তুমি আমার সাথে যুদ্ধ করো। তুমি তো আর পুরো দুনিয়া দখল করে নিতে পারবে না। আগামেনন বলে যে তোমার মতো এমন কথা অনেক রাজ্যের রাজাই আমাকে বলেছিল, কিন্তু আজকে তারা সবাই কিন্তু আমার হয়ে যুদ্ধ করে। আগামেনন আরও বলে যে চলো আমরা একটা কাজ করি, পুরনো পদ্ধতিতে আমাদের এই ঝামেলাটা মিটিয়ে ফেলি। আমাদের ডাকা সেরা সেই দুজন যোদ্ধার মধ্যে লড়াই হবে, আর তাদের মধ্যে যার জয় হবে সেই এই যুদ্ধে জিতে যাবে। যদি তোমার যোদ্ধা জিতে যায় তাহলে কাল সকালে আমি আমার সেনাবাহিনী নিয়ে এখান থেকে চলে যাব। আর যদি আমার যোদ্ধা জিতে যায় তাহলে তুমি তোমার রাজ্য রাখতে পারবে, কিন্তু আমি যখন যুদ্ধের জন্য ডাক দেব তখন তোমার সেনাবাহিনী নিয়ে আমার সাথে যুদ্ধে যোগ দিতে হবে। এই কথা শুনে ওই রাজ্যের রাজা রাজি হয়ে যায়, আর সে সাথে সাথে তার সেরা যোদ্ধাকে ডাক দেয়। তখন বোয়ারগ্রিয়াস নামের একজন বিশাল লম্বা চওড়া প্রায় 8 ফুট উঁচু এক লোক বেরিয়ে আসে। এরপর আগামেনন নিজেও তার যোদ্ধাকে নাম ধরে চিৎকার করে ডাক দেয়। সে বলে, অ্যাকিলিস। কিন্তু এই ডাক শোনার পরেও তার সৈন্যদের ভেতর থেকে অ্যাকিলিস বেরিয়ে আসে না। অন্য পক্ষের সেনাপতি সহ সবাই এটা দেখে হাসাহাসি শুরু করে দেয়। তখন ওই রাজা বলে যে দেখো, বয়স হয়ে গেলে প্রায়শই এমনটা হয়ে থাকে, আর তাছাড়াও আমার এই যোদ্ধাকে দেখলে অনেকেই ভয় পেয়ে যায়। আগামেনন বলে যে তুমি জানো না তুমি কার ব্যাপারে কথা বলছো। তখনই একজন লোক ঘোড়ায় চড়ে এসে বলে যে অ্যাকিলিস তো সেনাবাহিনীর সাথে আসেইনি। আগামেনন বলে যে ও কোথায় আছে। লোকটা বলে যে আপনি চিন্তা করবেন না, আমি কাউকে পাঠিয়ে দিয়েছি ওকে ডেকে আনার জন্য। এরপর আমরা দেখতে পাই যে অ্যাকিলিস দুজন মেয়ের সাথে ঘুমিয়ে আছে। অ্যাকিলিসের চরিত্রে এখানে অভিনয় করেছে ব্র্যাড পিট। আর অ্যাকিলিস যখনই ঘুম থেকে ওঠে তখনই সে ওই জায়গাতে চলে আসে যেখানে সবাই তার জন্য অপেক্ষা করছিল। অ্যাকিলিস সেখানে আসার পরে আগামেনন তাকে বলে যে তোমার এই বেয়াদবির জন্য তোমাকে চাবুক মারা উচিত। উত্তরে অ্যাকিলিস বলে যে ঠিক আছে, তাহলে তুমি নিজের যুদ্ধ করে নাও। এই কথা বলে অ্যাকিলিস উল্টো পথে হাঁটা শুরু করে দেয়। তখন আগামেননের একজন বয়স্ক মন্ত্রী অ্যাকিলিসকে থামিয়ে দিয়ে বলে যে তুমি এই সব মানুষগুলোর দিকে একবার তাকাও, তুমি চাইলে এই হাজার হাজার মানুষগুলোকে বাঁচাতে পারবে। মন্ত্রী তাকে বোঝায় যে অ্যাকিলিস যদি এখন যুদ্ধ করে তবে এই দুই সেনাবাহিনীর মধ্যে আর কোনো যুদ্ধ হবে না, এখানেই ফয়সালা হয়ে যাবে। আগামেনন খুবই শক্তিশালী রাজা ছিল, আর অ্যাকিলিস তার রাজ্যেই থাকে, কিন্তু সে আগামেননকে একেবারেই পছন্দ করে না। আর আগামেননও অ্যাকিলিসকে বেশ ঘৃণা করে, কিন্তু তাকে ভয়ও পায়। অ্যাকিলিস তখন ওই সামনে দাঁড়িয়ে থাকা বিশাল যোদ্ধা বোয়ারগ্রিয়াসের দিকে এগিয়ে যেতে থাকে। যাবার আগে অ্যাকিলিস তার রাজাকে বলে যে একবার ভাবো তো, রাজা যদি নিজের যুদ্ধ নিজেই লড়াই করত তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হতো। এরপর অ্যাকিলিস দৌড়ে গিয়ে এক আঘাতেই বোয়ারগ্রিয়াসকে সেখানে মেরে ফেলে। এরপর সে চিৎকার করে সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে বলতে থাকে যে আর কেউ আছে নাকি আমার সাথে যুদ্ধ করার জন্য। কিন্তু বিপক্ষ দলের কারোরই সাহস হয় না অ্যাকিলিসের সামনে আসার। তখন ওই রাজ্যের রাজা তার রাজদণ্ড অ্যাকিলিসের হাতে তুলে দেয়, অর্থাৎ সে হার মেনে নেয়। সে বলে যে এই রাজদণ্ডটা তোমার রাজার হাতে দিয়ে দাও, কিন্তু অ্যাকিলিস বলে যে ও আমার রাজা নয়। এরপর অ্যাকিলিস সেখান থেকে চলে যায়, আর এখানেই সিনেমার টাইটেল উন্মোচিত হয়। এই সিনেমার নাম ট্রয় ছিল, কারণ এই মুভিতে ট্রয় রাজ্যতে হওয়া এক ভয়ঙ্কর যুদ্ধ দেখানো হয়েছে। আর এখন আমরা ট্রয় রাজ্যটাকে দেখতে পাই। এখানে ট্রয় রাজ্যের রাজার দুই ছেলে হেক্টর আর প্যারিস ছিল। হেক্টর ট্রয় রাজ্যের একজন খুবই বড় যোদ্ধা ছিল, ঠিক যেমন গ্রিসের ছিল অ্যাকিলিস। এদিকে হেক্টর আর প্যারিস এখন স্পার্টা রাজ্যে এসেছিল। আসলে স্পার্টা আর ট্রয় রাজ্যের মধ্যে অনেক আগে থেকে যুদ্ধ বিগ্রহ লেগেই ছিল,
কিন্তু এখন তারা একে অপরের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এখানে স্পার্টা রাজ্যের সকলে তাদেরকে অনেক ভালোভাবে আপ্যায়ন করে। আর এখানে স্পার্টার রাজা ছিল আগামেননের নিজের আপন ছোট ভাই মেনেলাস। এখানে আবার মেনেলাসের স্ত্রীর নাম হলো হেলেন, যে কিনা অপরূপ সুন্দরী ছিল। তার সৌন্দর্যের কথা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল। এদিকে ট্রয় থেকে আসা হেক্টরের ছোট ভাই প্যারিস হেলেনকে একেবারেই পছন্দ করে ফেলে। তারা একে অপরের প্রেমে পড়ে যায়। আর এখন পরদিন যখন হেক্টর আর প্যারিস জাহাজে করে নিজেদের দেশে ফিরছিল, তখন প্যারিস হেক্টরকে এমন একটা কথা বলে যার ব্যাপারে হেক্টর আগে কিছুই জানতো না। আসলে প্যারিস স্পার্টা রাজ্যের রাজার স্ত্রী হেলেনকে তার সাথে জাহাজে তুলে নিয়েছে। প্যারিস হেক্টরকে বলে যে আমি ওকে ভালোবাসি, তাই আমি ওকে আমার সাথে নিয়ে এসেছি। হেক্টর এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়, কারণ সে খুব ভালোভাবে জানতো যে স্পার্টা রাজ্যের সাথে এমন বিশ্বাসঘাতকতা করার পরিণাম একেবারে ভয়াবহ হতে পারে। হেক্টর বলে যে জাহাজ ঘোরাও, আমরা এখনই হেলেনকে স্পার্টা রাজ্যে ফিরিয়ে দিয়ে আসব। হেক্টর আসলে চায় না যে তার ভাইয়ের এইসব বোকামির জন্য ট্রয় রাজ্যের হাজার হাজার মানুষ যুদ্ধে মারা যাক। প্যারিস তখন বলে যে তুমি যদি ওকে রেখে আসো তবে আমিও স্পার্টা রাজ্যতেই থেকে যাব। ওরা আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি আমার ভালোবাসা ছাড়া বাঁচতে পারবো না, আমি মরতে ভয় পাই না। ছোট ভাইয়ের এমন জেদের কাছে ফাইনালি হেক্টর হার মেনে যায় এবং হেলেনকে নিয়েই ট্রয় রাজ্যের দিকে রওনা দিয়ে দেয়। অন্যদিকে স্পার্টার রাজা মেনেলাস তার ভাই আগামেননের কাছে চলে যায়। মেনেলাস আগামেননকে বলে যে ভাই, ওরা শুধু আমার স্ত্রীকে চুরি করেনি, বরং ওরা আমাদের এই রাজ্যকে অপমান করেছে, পুরো গ্রিসকে অপমান করেছে। আমি ওদের সাথে যুদ্ধ করতে চাই, ট্রয় রাজ্যে আক্রমণ করতে চাই। তুমি কি আমার সাথে আছো? আগামেনন বলে যে হ্যাঁ, অবশ্যই আমি তোমার সঙ্গ দেব। আসলে আগামেনন মনে মনে এটাই চাচ্ছিল যেন সে কোনোভাবে ট্রয় রাজ্যটা দখল করতে পারে। আগামেননের অনেক বছরের স্বপ্ন ছিল ট্রয় রাজ্যটা নিজের দখলে নেয়া, আর এখন সে তার এই স্বপ্ন পূরণের একটা সুযোগ পেয়ে গেছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো অ্যাকিলিস তাদের সাথে যুদ্ধে যেতে চায় না, কারণ সে আগামেননের হয়ে আর কোনো লড়াই করতেই চায় না। তো রাতের বেলা যখন আগামেনন তার এক সঙ্গীর সাথে যুদ্ধের পরিকল্পনা করছিল, তখন তার এক সাথী যার নাম ছিল ওডিসিয়াস, সে বলে যে আমাদের এই যুদ্ধের জন্য অ্যাকিলিসকে দরকার পড়বে। তো মনে রাখা ভালো যে এই ওডিসিয়াসের জীবনীর উপরে কিন্তু দ্য অডিসি মুভিটা তৈরি করা হবে। এই মুভিতে ওডিসিয়াসের সিন খুবই কম আছে। তো যাই হোক, এখানে আগামেনন বলে যে অ্যাকিলিসকে যুদ্ধে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ ওকে একেবারে নিয়ন্ত্রণ করা যায় না। ও ট্রয়বাসীর সাথে যুদ্ধ করার বদলে দেখা যাচ্ছে আমাদের সাথে যুদ্ধ শুরু করে দেবে। তখন ওডিসিয়াস বলে যে এটা অনেক বড় যুদ্ধ হতে চলেছে, এমন যুদ্ধ এর আগে কখনোই হয়নি, তাই আমাদের একজন মহান যোদ্ধার প্রয়োজন। আর অ্যাকিলিস জন্মগতভাবেই একজন ভয়ঙ্কর যোদ্ধা। আগামেনন বলে যে এই ব্যাপারটা আমি খুব ভালো মতো জানি। তো ফাইনালি আগামেনন রাজি হয়ে যায় আর অ্যাকিলিসকে ডাকার জন্য ওডিসিয়াসকে পাঠিয়ে দেয়। ওডিসিয়াস গিয়ে অ্যাকিলিসকে বলে যে ট্রয় রাজ্যের লোকেরা আমাদের অপমান করেছে, আমরা ওদের এত ভালো মতো আপ্যায়ন করেছি, কিন্তু ওরা আমাদের রাজ্যের রানীকেই চুরি করে নিয়ে গেছে। এটা আমাদের জন্য বিশাল অপমানের একটা ব্যাপার, আর এখন আমাদের প্রতিশোধ নিতেই হবে। অ্যাকিলিস বলে যে ওটাই রাজ্যের রাজার অপমান, আমার অপমান নয়, কারণ ওই রাজার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওডিসিয়াস তখন তাকে বোঝায় যে এটা অনেক বড় যুদ্ধ হতে যাচ্ছে, আর এই যুদ্ধে যারা লড়াই করবে তাদের নাম হাজার হাজার বছর ধরে মানুষ মনে রাখবে। অ্যাকিলিস নিজেও চাইতো যে যতদিন পৃথিবী টিকে থাকবে মানুষ যেন তার নাম মনে রাখে। তো অ্যাকিলিস এখানে তাকে কোনো উত্তর তো দেয় না, কিন্তু সে তার মায়ের সঙ্গে দেখা করতে চলে যায়। আর বলে রাখা ভালো, অ্যাকিলিসের মাকে নিয়ে ইতিহাসে কিন্তু অনেক কিছু লেখা আছে যেটা এই সিনেমাতে দেখানো হয়নি। তো বলা হয়ে থাকে যে অ্যাকিলিসের মা ছিল একজন দেবী, আর অ্যাকিলিস যখন জন্মায় তখন তার মা তার পায়ের গোড়ালি ধরে একটা পবিত্র পানিতে ডুবিয়ে দিয়েছিল। তাই অ্যাকিলিসের পুরো শরীর অমর হয়ে গিয়েছিল শুধুমাত্র পায়ের ওই গোড়ালির অংশটুকু ছাড়া, যেখানে তার মা হাত দিয়ে ধরে রেখেছিল। তো এখানে অ্যাকিলিসের মা তাকে বলে যে আমি জানি ওরা তোমাকে যুদ্ধের জন্য ডেকে পাঠিয়েছে, তুমি যদি এই যুদ্ধে না যাও আর আমার কাছে থেকে যাও তাহলে তুমি সুন্দরী স্ত্রী পাবে, তোমার ছেলে হবে আর ছেলেরও ছেলে হবে, সবাই তোমাকে অনেক ভালোবাসবে, কিন্তু কালের স্রোতে তোমার নামটা হারিয়ে যাবে। আর যদি তুমি এই ট্রয়ের যুদ্ধে চলে যাও তবে যতদিন পৃথিবী থাকবে ততদিন মানুষ তোমার নাম মনে রাখবে।
কিন্তু যদি তুমি যাও তবে আর কোনো দিন ফিরে আসবে না, আমি আর কোনো দিন তোমাকে দেখতে পাবো না। অ্যাকিলিস বলে যে মা, তুমি যা বলছো তা কি সত্যি হবে? তার মা বলে যে হ্যাঁ, আমি জানি এটাই সত্যি হবে। অ্যাকিলিস জানে যে সে আর কোনো দিন তার মায়ের কাছে ফিরে আসবে না, কারণ তার মা যা কিছু বলে তার সব কিছু সত্যি হয়ে যায়। তবুও সে সিদ্ধান্ত নেয় যে সে এই যুদ্ধে যাবে, কারণ সে চাইতো তার নাম যেন ইতিহাসে থেকে যায়। তো এখন ট্রয় যুদ্ধ করার জন্য হাজার হাজার জাহাজ সমুদ্রপথে রওনা দেয় ট্রয় সাম্রাজ্যের দিকে। অন্যদিকে হেক্টর যখন ট্রয় রাজ্যে পৌঁছায় তখন সে তার বাবাকে বলে যে আমাদের এক্ষুনি হেলেনকে ফেরত দিয়ে দেওয়া উচিত। তার বাবা রাজা প্রিয়াম বলে যে দেখো, তোমার ছোট ভাই হেলেনকে অনেক ভালোবাসে, হেলেনও তার ভালোবাসা দিয়ে প্যারিসকে খুবই ভালোভাবে বদলে দিচ্ছে। হেক্টর বলে যে বাবা, আমি চাই না আমার ভাইয়ের ভালোবাসার জন্য তাকে মরতে হোক, আমার রাজ্যের কোনো মানুষকে মরতে হোক। মেনেলাস তার ভাই আগামেননের কাছে গেছে। আপনি তো জানেন যে আগামেনন কত বছর ধরে আমাদের ট্রয় রাজ্য দখল করতে চায়। ওরা যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে হয়তো আমরা এই যুদ্ধ জিততেই পারবো না। তো এখানে রাজা বলে যে আমাদের ট্রয় রাজ্যের দেয়াল অনেক উঁচু, আজ পর্যন্ত এই দেয়াল কেউ টপকাতে পারেনি। আসলে ট্রয় রাজ্যের দেয়াল এতটাই উঁচু ছিল যে আজ পর্যন্ত শত শত যুদ্ধ হলেও সে দেয়াল ভেদ করে কোনো শত্রু রাজ্যের ভেতরে ঢুকতেই পারেনি। তো এখানে হেক্টর আসলে খুবই ভালো মনের মানুষ ছিল, সে চায় না যে তার ভাইয়ের ভুলের শাস্তি পুরো ট্রয়বাসী পাক। অন্যদিকে আগামেনন আর তার দলবল যখন সমুদ্রের দিকে তাকায় তখন তারা দেখতে পায় যে একটা ছোট্ট জাহাজ সবার চেয়ে অনেক এগিয়ে গেছে। সবাই চিৎকার করে বলে যে আরে ওটা কে? একজন বলে যে ওটা অ্যাকিলিস। আগামেনন বলে যে অ্যাকিলিস কি করতে চায়? ও কি ওর সামান্য কিছু সৈন্য নিয়ে একাই ট্রয় রাজ্যের বীজ দখল করে নিতে চায়? এটা তো অসম্ভব। তো যাই হোক, অ্যাকিলিসের জাহাজ সবার আগে ট্রয় রাজ্যে ঢুকে পড়ে, আর তখন বাকিরা সবাই অনেক পেছনে ছিল। অ্যাকিলিস খুবই সাহসিকতার সাথে যুদ্ধ শুরু করে দেয়, আর আগামেননের সাথে থাকা সকল সৈন্যরা চিৎকার করে স্লোগান দিতে থাকে অ্যাকিলিস অ্যাকিলিস। এটা দেখে আগামেনন একটু মন খারাপ করে। তখন তার একজন সঙ্গী তাকে বলে যে চিন্তা করো না, ওকে লড়াই করতে দাও, কারণ আসল যুদ্ধ তো তুমিই জিতবে। ইতিহাসে কেবলমাত্র রাজার নাম লেখা থাকে। আগামেনন বলে যে ইতিহাসে এমন অনেক যুদ্ধ হয়েছে যেখানে মানুষ রাজাকে ভুলে গেছে, কারণ সবাই অ্যাকিলিসকে এতটাই পছন্দ করে যে আমাকে অনেকেই গুরুত্বই দেয় না। সবাই হয়তো অ্যাকিলিসকেই মনে রাখবে, কিন্তু আগামেনন এই ব্যাপারটা একেবারেই চাইতো না। এদিকে অ্যাকিলিস এবং তার সঙ্গীরা খুবই সাহসিকতার সাথে যুদ্ধ করে যাচ্ছে। সেখানে অ্যাপোলো দেবতার একটা মন্দির ছিল, ওরা সেটাকে লুটপাট করে, মন্দিরের পূজারীদেরকে মেরে ফেলে, এমনকি মন্দিরটাও ধ্বংস করে ফেলে। ওখানে যত মেয়ে ছিল সবাইকে ওরা বন্দি করে ফেলে। আর এমন সময় হেক্টর অ্যাকিলিসের সামনে চলে আসে। ততক্ষণে হেক্টরের অনেক লোক মারা গিয়েছিল। অ্যাকিলিসের সাথে তার সঙ্গীরা ছিল, কিন্তু অ্যাকিলিস এখানে হেক্টরকে মারে না। সে বলে যে তোমার আর আমার যুদ্ধ আগামীকাল হবে, তুমি বাড়িতে চলে যাও, এবং সে হেক্টরকে ছেড়ে দেয়। এরপর অ্যাকিলিস যখন তার তাঁবুতে ফিরে আসে তখন সে দেখতে পায় যে একটা মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। অ্যাকিলিসের লোকেরা বলে যে তারা এই মেয়েটাকে অ্যাপোলো দেবতার মন্দির থেকে ধরে এনেছে। এই মেয়েটা ট্রয় রাজ পরিবারের একজন সদস্য ছিল। মেয়েটা অ্যাকিলিসকে বলে যে তুমি আমাদের মন্দিরের পূজারীদেরকে কেন মেরে ফেলেছো? অ্যাকিলিস বলে যে আমি অনেক মানুষকে মেরেছি, কিন্তু তাদের মধ্যে কেউ পূজারী ছিল না। মেয়েটা বলে যে তোমার লোকেরাই মেরেছে, দেখে নিও, অ্যাপোলো দেবতা এর শাস্তি তোমাদেরকে অবশ্যই দেবে। অ্যাকিলিস বলে যে ঠিক আছে, তুমি তোমার দেবতাকে বলে দাও উনি কিসের অপেক্ষা করছে। মেয়েটা বলে যে সঠিক সময়ের। অ্যাকিলিস বলে যে তার পূজারীরা সবাই মারা গেছে, তার সেবিকা আমাদের হাতে বন্দি, আর কোন সঠিক সময়ের অপেক্ষা করছে তোমাদের দেবতা? অ্যাকিলিস বুঝতে পারে যে এই মেয়েটা একজন রাজ পরিবারের সদস্য এবং সে খুবই সুন্দরীও ছিল। অ্যাকিলিস বলে যে তোমার কি ভয় করছে? মেয়েটা বলে যে সবারই ভয় পাওয়া উচিত। অ্যাকিলিস বলে যে ভয়ের কোনো কারণ নেই, তুমি এখানে নিরাপদে আছো। তখন অ্যাকিলিসের একজন লোক এসে খবর দেয় যে রাজা আগামেনন তাকে ডেকে পাঠিয়েছে জয়ের উৎসব পালন করার জন্য। অ্যাকিলিস সেখানে চলে যায়। সেখানে আরও অনেক রাজারা ছিল। অ্যাকিলিস পৌঁছানোর পরে আগামেনন সবাইকে এখান থেকে চলে যেতে বলে। আগামেনন বলে যে তোমার কি মনে হয় আজকের এই জয় তোমার জন্য হয়েছে? মানুষ কিন্তু সবসময় রাজাকে মনে রাখে। অ্যাকিলিস বলে যে আমি আর আমার দল যখন ট্রয় রাজ্যের তীর জিতে নিয়েছিলাম তখন কিন্তু রাজা তীর থেকে অনেক দূরে মাঝ সমুদ্রে জাহাজের মধ্যে ছিল। আগামেনন বলে যে তোমার লোকেরা অ্যাপোলো দেবতার মন্দির লুট করে ফেলেছে। অ্যাকিলিস বলে যে তুমি চাইলে লুট করা সম্পদের ভেতর থেকে যা খুশি তা নিয়ে নিতে পারো, ওটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা উপহার মনে করো। আগামেনন বলে যে আমি আগেই সব কিছু নিয়ে নিয়েছি।
তখন আগামেনন তার লোকেদেরকে ইশারা করে আর তারা ওই মেয়েটাকে ধরে নিয়ে আসে, যাকে অ্যাকিলিস কথা দিয়েছিল যে সে এখানে নিরাপদে থাকবে। অ্যাকিলিস নিজের তলোয়ার বের করে আর আগামেননের লোকেদের দিকে তাক করে। সে বলে যে তোমরা যদি নিজেদের ঘরে জ্যান্ত ফিরতে চাও তাহলে মেয়েটাকে ছেড়ে দাও। তখন মেয়েটা বলে যে আজ অনেক মানুষ মারা গেছে, আমি চাই না আমার জন্য আর কোনো রক্তপাত হোক। এই কথা শুনে অ্যাকিলিস একেবারে চুপ হয়ে যায়। আগামেনন এটা দেখে অবাক হয়ে যায় আর সে বলে যে বাহ, একটা সামান্য মেয়ে মহান যোদ্ধা অ্যাকিলিসকে চুপ করিয়ে দিল। এরপর আগামেনন অ্যাকিলিসকে রাগানোর জন্য বলে যে আজ রাতে এই মেয়েটা আমার সেবা করবে। এরপর কে জানে ওর কপালে কি আছে। এটা শুনে অ্যাকিলিস প্রচণ্ড রেগে যায়। সে বলে যে চিন্তা করিস না, আমি মরার আগে তোকে মৃত্যুসজ্জায় অবশ্যই পাঠাবো। এই কথা বলে অ্যাকিলিস এখান থেকে চলে যায়। এখন পরদিন ওডিসিয়াস অ্যাকিলিসের কাছে চলে যায়। অ্যাকিলিসের নিজস্ব সৈন্য ছিল যারা শুধুমাত্র অ্যাকিলিসের জন্যই লড়াই করত এবং তারা সেই রাজ্যের সবচেয়ে ভালো যোদ্ধা ছিল। তারা অ্যাকিলিসের কাছে জানতে চায় যে আমরা কখন যাব যুদ্ধ করতে। অ্যাকিলিস বলে যে আমাদের মধ্যে কেউ এই যুদ্ধে যাবে না, আমরা কেউ আর লড়াই করব না। এদিকে যুদ্ধের ময়দানে হেক্টর আর প্যারিস তাদের সেনাবাহিনী নিয়ে চলে আসে। অন্যদিকে আগামেনন এবং তার ভাই মেনেলাস তাদের বাহিনী নিয়েও সেখানে উপস্থিত হয়ে যায়। এখানে প্যারিস আগামেননের ভাই মেনেলাসকে বলে যে এই যুদ্ধটা হেলেনের জন্য হচ্ছে, আমি ওকে ভালোবাসি আর তুমিও ওকে চাও, তো চলো একটা কাজ করি, তোমার আর আমার মধ্যে সরাসরি একটা যুদ্ধ হবে, যে জিতে যাবে সে হেলেনকে নিয়ে যাবে আর এই লড়াইটা দিয়ে এখানকার যুদ্ধের সমাপ্তিও ঘটবে। কিন্তু আগামেনন এমনটা করতে চায় না, কারণ সে তার ভাইয়ের বউ ফেরত নিতে আসেনি, বরং সে এসেছিল ট্রয় রাজ্যটার দখল নিতে। মেনেলাস তখন তার বড় ভাই আগামেননের কানে কানে বলে যে আমাকে আগে ওর সাথে লড়াই করতে দাও, আমি ওকে মেরে ফেলি, তারপর তুমি ট্রয় রাজ্যে হামলা করে দিও, ট্রয় ধ্বংস হয়ে যাবে আর আমার বদলাটাও নেওয়া হয়ে যাবে। এরপর প্যারিস আর মেনেলাসের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। মেনেলাসের সাথে প্যারিস একেবারে পেরে উঠছিল না, আর এক পর্যায়ে মেনেলাস যখন প্যারিসকে প্রায় মেরেই ফেলেছিল তখনই হেক্টর যুদ্ধের মাঝে চলে আসে এবং মেনেলাসকে মেরে ফেলে। এটা দেখে আগামেনন প্রচণ্ড রেগে যায় আর সে সরাসরি যুদ্ধের ঘোষণা করে দেয়। তারা একসাথে ট্রয় বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ে। আর আজকে যেহেতু অ্যাকিলিস এবং তার সেই অভিজ্ঞ যোদ্ধারা ছিল না, তাই গ্রিক সৈন্যদের শক্তি অনেকটাই কম ছিল। তারা খুবই বাজেভাবে হারতে থাকে। তারা কোনোভাবেই ট্রয় রাজ্যের সৈন্যদের সাথে পেরেই উঠছিল না। আজকের এই যুদ্ধে তাদের অনেক বড় বড় যোদ্ধা যুদ্ধের মাঝেই মারা যায়। তারা সবাই প্রায় হার মেনে নিয়েছিল, এমনকি তাদের সৈন্যরাও নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে যে আমরা তো এখানে এসেছিলাম রানীকে উদ্ধার করার জন্য, আর এখন তো রানীর স্বামী মারা গেছে, তাহলে এই যুদ্ধের আর কি বা মানে হয়। তখনই রাতের বেলা ওডিসিয়াস আর বাকি রাজারা একটা মিটিংয়ে বসে। তারা বলে যে আমাদের এই যুদ্ধে জিততে হলে অ্যাকিলিসকে অবশ্যই দরকার, কারণ অ্যাকিলিস ছাড়া আমরা এই যুদ্ধে জিততে পারবোই না। আমাদের এখন অ্যাকিলিস এবং তার যোদ্ধাদেরকে বোঝাতে হবে। আগামেনন বলে যে আমি এখন ওর কাছে যতই অনুনয় বিনয় করি না কেন, ও এখন আর আমার কোনো কথা শুনবে না। কিন্তু এরপর আগামেনন বলে যে ওই মেয়েটা, আমি কিন্তু ওকে এখন পর্যন্ত ছুঁয়েও দেখিনি, আমি ওকে আমার সৈন্যদেরকে দিয়ে দিয়েছি। তো এদিকে বাইরে দেখা যায় যে ওই মেয়েটার সাথে কয়েকজন সৈন্য জোর জবরদস্তি করছিল, কিন্তু ঠিক তখনই অ্যাকিলিস সেখানে চলে আসে। সে একজন সৈন্যকে মেরে ফেলে আর মেয়েটাকে কোলে তুলে নিয়ে নিজের তাঁবুতে চলে যায়। তাঁবুতে আসার পরে মেয়েটা অ্যাকিলিসকে জিজ্ঞাসা করে যে তুমি এমন যোদ্ধাদের জীবন কেন বেছে নিলে? এই যুদ্ধের জীবন তো একেবারেই সুখের হয় না, এখানে রক্ত কষ্ট সব কিছু মিলেমিশে আছে। অ্যাকিলিস বলে যে দেখো, আমি এটা বেছে নেইনি, আমি জন্মানোর পরে যখন বড় হয়েছি তখন থেকেই লড়াই করেই যাচ্ছি। এরপর অ্যাকিলিস ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি তো রাজপরিবারের মেয়ে, তুমি নিজের সকল সুখ বিসর্জন দিয়ে দেবতাদের নামে নিজেকে উৎসর্গ কেন করে দিয়েছো? আর এই যুদ্ধের দেবতার ব্যাপারে কি বলবে, যে কিনা নিজের হাতে মানুষকে মেরে মানুষের চামড়া দিয়ে নিজের বিছানা বানায়? মেয়েটা আরও বলে যে দেখো, আমি অত শত কিছু জানি না, আমি শুধু এটুকুই জানি যে আমাদের সকল দেবতাদের সম্মান করা উচিত। অ্যাকিলিস তখন বলে যে আমি তোমাকে একটা গোপন কথা বলি, যেটা কোনো মন্দিরের পূজারী তোমাকে কোনো দিন বলবে না। আসলে দেবতারা আমাদের হিংসে করে, কারণ আমরা অমর নই। এই জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু অনুভব করি, সব কিছুই আমাদের কাছে সুন্দর লাগে, কারণ আমরা জানি যে একদিন আমাদের মরতে হবে। কারণ তুমি এখন যতটা সুন্দর আমার কাছে লাগছো, এখন হয়তো পরবর্তীতে আর কখনো এমনটা লাগবে না, কারণ এই মুহূর্তটা আর কখনোই ফিরে আসবে না। অ্যাকিলিসের মুখে এইসব কথা শুনে মেয়েটা বলে যে আমি তো তোমাকে একটা জানোয়ার ভাবতাম, কিন্তু তুমি তো দেখি বেশ ভালো একজন মানুষ।
এরপর অ্যাকিলিস তার তাঁবুর ভেতরে ঘুমিয়ে পড়ে, আর রাতের বেলা মেয়েটা যখন দেখতে পায় অ্যাকিলিস ঘুমিয়ে পড়েছে তখন সে তাকে মারার জন্য একটা ছুরি নিয়ে অ্যাকিলিসের গলায় ধরে ফেলে, কিন্তু অ্যাকিলিস চোখ বন্ধ রেখে বলে মেরে ফেলো। মেয়েটা বলে যে আমি যদি তোমাকে না মারি তাহলে তুমি আরও অনেক মানুষকে মেরে ফেলবে। অ্যাকিলিস বলে যে হ্যাঁ, আমি এমনটা অবশ্যই করব। কিন্তু এত সব কিছুর পরেও মেয়েটা অ্যাকিলিসকে মারতে পারে না, আর তারপর তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয় এবং তারা একে অপরের প্রতি এক ধরনের ভালোবাসা অনুভব করতে শুরু করে। এরপর অ্যাকিলিস সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে আর যুদ্ধ করবে না, সে এখান থেকে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। অ্যাকিলিস তার লোকেদেরকে বলে যে জাহাজে সকল মালপত্র তুলে নাও, আমরা কাল সকালেই এখান থেকে রওনা দেব। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়, কারণ সেই রাতেই ট্রয়বাসীরা গ্রিকদের উপরে অতর্কিতে হামলা করে বসে। যদিও এটা যুদ্ধের নিয়মের একেবারে বিরুদ্ধ ছিল, হেক্টরও এসব কিছু করতে একেবারে রাজি ছিল না, কিন্তু কেউ হেক্টরের কথা সেদিন শোনেই না। তাই রাতের বেলা ট্রয়ের সৈন্যরা আগুনের গোলা আর তীর নিয়ে গ্রিক সৈন্যদের উপরে হামলে পড়ে। এদিকে এই যুদ্ধে অ্যাকিলিসের সঙ্গে তার একজন কাজিনও এসেছিল, যে কিনা অ্যাকিলিসকে খুবই ভালোবাসত এবং সে দেখতে অনেকটা অ্যাকিলিসের মতোই ছিল। সে খুবই রেগে যায় অ্যাকিলিসের উপরে, কারণ তারা এখন যুদ্ধ থেকে পালিয়ে চলে যাচ্ছে, কিন্তু সে তো যুদ্ধ করতে চেয়েছিল। সে নিজের দেশের মানুষকে এভাবে মরতে একেবারেই দেখতে পাচ্ছিল না। সে এই সব কিছু দেখে অনেক কষ্ট পায়। সে এখন ট্রয় রাজ্যের উপরে প্রতিশোধ নিতে চায়। তাই রাতের বেলা যখন ট্রয় রাজ্যের লোকেরা গ্রিক সৈন্যদের উপরে হামলা করে দেয়, তখন সে অ্যাকিলিসের ঢাল, তলোয়ার আর বর্ম পরে নেয়। সে অ্যাকিলিসের সৈন্যদেরকে বলে যে চলো যুদ্ধ করি। এখানে সৈন্যরা ভেবেছিল যে এটাই হয়তো অ্যাকিলিস, কারণ অ্যাকিলিসের কাজিন একেবারে অ্যাকিলিসের মতোই দেখতে ছিল। আর এখন অ্যাকিলিসের কাজিন সবার আগে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে যায়, আর তার পুরো সৈন্যবাহিনী তার পিছু পিছু যেতে থাকে। সে একদম অ্যাকিলিসের মতোই সাহসিকতার সাথে যুদ্ধ করতে থাকে, কারণ অ্যাকিলিসই তাকে নিজ হাতে যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিল। তো এখানে একসময় অ্যাকিলিসের কাজিন মুখোমুখি হয় হেক্টরের। হেক্টর তাকে অ্যাকিলিস ভেবে যুদ্ধ করতে থাকে এবং তুমুল একটা যুদ্ধ শেষে হেক্টর তাকে মেরেও ফেলে। কিন্তু মারার পর যখন হেক্টর তার মুখোশটা খোলে, তখন সে দেখতে পায় যে এটা তো অ্যাকিলিস নয়, বরং এটা ছিল তার কাজিন ব্রাদার। তো এই যুদ্ধের মধ্যে সেখানকার একজন রাজা হেক্টরকে বলে যে আরে এটা তো অ্যাকিলিসের চাচাতো ভাই, একে মারা একেবারেই ঠিক হয়নি, কারণ এর প্রতিশোধ নিতে অ্যাকিলিস অবশ্যই আমাদের উপরে হামলা করবে, আর সেই হামলা অনেক ভয়ঙ্কর হতে চলেছে। তো এই কথা শুনে হেক্টর তার ঘরে ফিরে আসে, আর সে এইসব নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। আর এখন রাতের বেলা সে তার স্ত্রীকে একটা গোপন রাস্তা দেখিয়ে দিয়ে বলে যে যদি কখনো প্রয়োজন হয় তাহলে এই রাস্তা দিয়ে পালিয়ে যেও। অন্যদিকে অ্যাকিলিস জানতে পারে যে হেক্টর তার চাচাতো ভাইকে যুদ্ধের ময়দানে মেরে ফেলেছে। এটা শুনে তো সে রাগে পাগল হয়ে যায়, আর এখন পরদিন সকালে সে একাই ট্রয় রাজ্যের বিশাল দেয়ালের সামনে গিয়ে দাঁড়ায় এবং হেক্টরকে চিৎকার করে যুদ্ধ করার জন্য ডাকতে থাকে। অ্যাকিলিসের চিৎকার শুনে তার সাথে লড়াই করার জন্য হেক্টর বাইরে চলে আসে। যুদ্ধের আগে হেক্টর অ্যাকিলিসকে বলে যে দেখো, আমি আমাদের যুদ্ধের মধ্যে একটা চুক্তি করতে চাই। আমাদের দুজনের এই লড়াইয়ে যে জিতুক না কেন সে যেন পরাজিত যোদ্ধার মৃতদেহকে সম্মান জানায় এবং পরিবারের কাছে ফেরত দিয়ে দেয়। অ্যাকিলিস সোজা সাপটা একটা কথা বলে যে সিংহ আর মানুষের মধ্যে কোনো চুক্তি হয় না। এরপর অ্যাকিলিস আর হেক্টরের মধ্যে এক ভয়াবহ লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ের দৃশ্যটা সিনেমা জগতের অন্যতম সেরা একটা দৃশ্য ছিল। আপনারা যারা এই মুভিটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো যাই হোক, ভয়ঙ্কর এক লড়াইয়ে তারা দুজনেই বেশ আহত হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত অ্যাকিলিস হেক্টরকে মেরে ফেলে। কিন্তু হেক্টর মারা যাওয়ার পরে অ্যাকিলিস তাকে ছাড়ে না। সে হেক্টরের মৃতদেহ নিজের রথের পেছনে বেঁধে টেনে হিচড়ে তার তাঁবু পর্যন্ত নিয়ে যায়। এটা দেখে ট্রয়বাসীরা খুবই কষ্ট পায়, কারণ তারা সবাই হেক্টরকে খুবই ভালোবাসত এবং হেক্টর নিজেও খুবই ভালো একজন মানুষও ছিল। তো যাই হোক, এই ঘটনার পরে সেদিন রাতে ট্রয় রাজ্যের রাজা প্রিয়াম গোপনে ছদ্মবেশ ধরে অ্যাকিলিসের তাঁবুতে চলে আসে। সে অ্যাকিলিসকে বলে যে আমি চাই আমার ছেলেকে যেন শেষ সম্মানটুকু আমরা জানাতে পারি। সে একজন যোদ্ধা ছিল, তাকে আমরা সবাই ভালোবাসতাম, আর আমাদের সামান্য সম্মান ওর মৃত্যুর পরে এটুকু প্রাপ্য। অ্যাকিলিস বলে যে দেখো বুড়ো, তুমি এখান থেকে চলে যাও, আমি চাইলে তোমাকে এখানে মেরে ফেলতে পারি। এই কথা শুনে রাজা বলে যে যার যুবক ছেলে মারা গেছে তুমি কি মনে করো সে আর মৃত্যুকে ভয় পেতে পারে? তো এখানে তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হয়, আর শেষ পর্যন্ত অ্যাকিলিস সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, সে হেক্টরের লাশ তার বাবার কাছে ফেরত দিয়ে দেবে।
তো এখন অ্যাকিলিস হেক্টরের মৃতদেহ রাজাকে ফেরত দিয়েও দেয়। আর অ্যাকিলিস বলে যে আমাদের দেশে মৃত্যুর শোক 12 দিন ধরে পালন করা হয়। রাজা বলে যে আমাদের দেশেও 12 দিন। অ্যাকিলিস বলে যে আমি কথা দিচ্ছি এই 12 দিন ট্রয় রাজ্যের উপরে কেউ আক্রমণ করবে না। তো যাই হোক, তখনই সেখানে ব্রিসিস অর্থাৎ সেই মেয়েটা যে কিনা এখন অ্যাকিলিসকে ভালোবেসে ফেলেছিল আর সে ছিল হেক্টরের কাজিন, সে এখানে চলে আসে। রাজা তাকে দেখে বলে যে আমরা তো ভেবেছিলাম তুমি আর বেঁচে নেই। তো যাই হোক, অ্যাকিলিস এখন এই মেয়েটাকেও ছেড়ে দেয়। সে বলে যে তুমি চাইলে রাজার সাথে চলে যেতে পারো। অ্যাকিলিস আরও বলে যে তুমি কোনো চিন্তা করো না, তুমি আরামসে রাজার সাথে চলে যেতে পারো, তোমার কেউ কোনো ক্ষতি করবে না, সেই সব দায়িত্ব আমি নিলাম। এদিকে অ্যাকিলিস 12 দিন যুদ্ধ বন্ধ করে দিয়েছে। এই কথা শুনে আগামেনন প্রচণ্ড রেগে যায়। সে চিৎকার করে বলে যে তুমি ওদেরকে 12 দিনের সময় কেন দিলে? এটাই তো ছিল ওদের উপরে আক্রমণ করার আর বিজয় হাসিল করার একটা সুবর্ণ সুযোগ। তখন সেখানে ওডিসিয়াস বলে যে দেখো, একেবারে উত্তেজিত হয়েও না, কারণ হেক্টর মারা গেছে ঠিকই, কিন্তু তবুও আমরা ট্রয় রাজ্যের ওই বিশাল উঁচু দেয়ালটা ভাঙতেই পারবো না। তখন ওডিসিয়াস, যে কিনা একজন অভিজ্ঞ ওয়ারলর্ড ছিল, সে একটা বুদ্ধি বের করে। সে কাঠের একটা বিশাল বড় ঘোড়া বানিয়ে ফেলে। আর আপনারা হয়তো দ্য অডিসি মুভির টিজারে এই ঘোড়াটা দেখেছিলেন। তো যাই হোক, গ্রিক সৈন্যরা সেই ঘোড়াটাকে ট্রয় রাজ্যের বিচে দাঁড় করিয়ে রাখে এবং নিজেরা লুকিয়ে পড়ে। আর অ্যাকিলিস যেহেতু কথা দিয়েছিল যে 12 দিন কোনো আক্রমণ করা হবে না, তাই 12 দিন কোনো যুদ্ধ হয় না, তারা সবাই শান্তভাবে লুকিয়ে থাকে। আর এখন 12 দিন পর যখন ট্রয়বাসীরা বাইরে বেরিয়ে আসে, তারা দেখতে পায় সেখানে কোনো জাহাজ ছিল না, কোনো মানুষও ছিল না, শুধু বিশাল বড় একটা কাঠের ঘোড়া দাঁড়িয়ে আছে আর তার সামনে অনেকগুলো লাশও পড়ে আছে। এই লাশগুলো প্লেগ রোগে মারা যাওয়া মানুষদের ছিল। তো এইসব কিছু দেখে ট্রয়বাসীরা মনে করেছিল যে গ্রিক সৈন্যরা যেহেতু অ্যাপোলো দেবতার মন্দিরের অপমান করেছে, তাই দেবতা গ্রিক সৈন্যদেরকে এই প্লেগ রোগের শাস্তি দিয়েছে। প্যারিস এবং তার সেনাপতি বলে যে আমাদের এই ঘোড়াটা এখানে জ্বালিয়ে দেওয়া উচিত, এটাকে ভেতরে নেওয়া একেবারে ঠিক হবে না। কিন্তু মন্দিরের এক পূজারী বলে যে না, এমনটা করা একেবারে উচিত হবে না, কারণ ঘোড়া একটা শান্তির প্রতীক। ঘোড়া হলো সমুদ্রের দেবতা পোসাইডনের বাহক, তাই আমাদের উচিত হবে এটাকে পোসাইডনের মন্দিরে নিয়ে যাওয়া। তো শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় যে এই ঘোড়াটাকে তারা ভেতরে নিয়ে যাবে। তাই তারা সেই বিশাল ঘোড়াটাকে ট্রয় রাজ্যের দেয়ালের ভেতরে নিয়ে যায়। আর এটা নিয়ে ট্রয়বাসীরা খুশিতে একেবারে ফেটে পড়ে, তারা উৎসব শুরু করে দেয়। তারা ভেবেছিল যে এই যুদ্ধ তারা জিতে গেছে, যে যুদ্ধ গত 10 বছর ধরে চলছিল। কিন্তু আগামেনন আসলে চলে যায়নি, সে তার জাহাজ আর সৈন্যদেরকে দূরে লুকিয়ে রেখেছিল। তো এখন রাত হয় আর ওই কাঠের ঘোড়ার পেটের ভেতরে আমরা দেখতে পাই যে অ্যাকিলিস আর তার সঙ্গীরা লুকিয়েছিল। আর রাত যত গভীর হয়, যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখনই তারা সবাই ঘোড়ার ভেতর থেকে বেরিয়ে আসে। আর ট্রয় রাজ্যের তারা মেন গেটটাও খুলে দেয় যাতে করে গ্রিক সৈন্যরা রাজ্যের ভেতরে ঢুকতে পারে। আর রাজ্যের দরজা খোলা দেখে আগামেননের পুরো সৈন্যবাহিনী ট্রয় রাজ্যের ভেতরে ঢুকে পড়ে। তারা সাথে সাথে রাজ্যের সকল ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। নারীদেরকে, বাচ্চাদেরকে, সবাইকে নির্বিচারে হত্যা করতে থাকে। ট্রয় রাজ্যের রাজা প্রিয়ামকে হাতের কাছে পেয়ে আগামেনন তাকেও মেরে ফেলে। আর তারপর আগামেনন দেখতে পায় যে ব্রিসিস, যে কিনা হেক্টরের কাজিন ছিল, যাকে অ্যাকিলিস ভালোবেসে ফেলেছে, সে একটা মূর্তির নিচে বসে প্রার্থনা করছে। আগামেনন সাথে সাথে গিয়ে তাকে পেছন থেকে ধরে ফেলে। আগামেনন মেয়েটাকে বলে যে অ্যাকিলিস যা টেস্ট করেছে আমিও সেটা টেস্ট করতে চাই। কিন্তু ঠিক তখনই ব্রিসিস একটা গোপন ছুরি বের করে ফেলে আর আগামেননের ঘাড়ে বসিয়ে দেয়। আগামেনন সেখানে মারা যায়। আর এখন আগামেননের 2 বডিগার্ড সাথে সাথে ব্রিসিসকে মারতে চলে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যাকিলিস ঘটনাস্থলে পৌঁছে যায় আর ওই 2জন বডিগার্ডকেও মেরে ফেলে। ব্রিসিস এখানে আহত হয়ে নিচে পড়েছিল আর অ্যাকিলিস তাকে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই হেক্টরের ছোট ভাই প্যারিস সেখানে চলে আসে। সে দূর থেকে অ্যাকিলিসকে দেখে ফেলে এবং সাথে সাথে এলো পাথারি তীর চালাতে থাকে। তীর সোজা গিয়ে অ্যাকিলিসের গোড়ালিতে লেগে যায়। আর যেমনটা আমি আগেই বলেছিলাম যে অ্যাকিলিসের পুরো শরীর অমর হলেও তার গোড়ালি ছিল তার সবচেয়ে দুর্বল জায়গা। তো প্যারিসের তীর অ্যাকিলিসের পায়ে লাগার পরে অ্যাকিলিসের প্রচণ্ড ব্যথা হয়। সে চিৎকার করে, কিন্তু তবুও সে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকে। সে একদম বীরের মতো প্যারিসের দিকে তলোয়ার নিয়ে তেড়ে যায়, কিন্তু প্যারিস দূর থেকে তাকে আরও 3-4টা তীর মেরে দেয়। অ্যাকিলিস তখন হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। যদিও ব্রিসিস প্যারিসকে বারবার বারণ করতে থাকে অ্যাকিলিসকে না মারার জন্য,
কিন্তু প্যারিস তার কোনো কথাই শোনে না, কারণ এই অ্যাকিলিসের জন্য তাদের রাজ্যের অনেক ক্ষতি হয়েছিল। তো যাই হোক, এখন প্যারিস অ্যাকিলিসের সামনে চলে আসে, আর তখন অ্যাকিলিস ব্রিসিসকে বলে, তুমি যাও এখান থেকে, পালাও, কারণ ট্রয় রাজ্য ধ্বংস হতে চলেছে। ব্রিসিস অ্যাকিলিসকে ছেড়ে একেবারেই যেতে চায় না, কারণ সে তাকে ভালোবেসে ফেলেছে, আর তাছাড়াও অ্যাকিলিসও তাকে অনেক ভালোবাসত, কিন্তু এখন তো তাকে যেতেই হবে। তো ব্রিসিস যাবার পরে অ্যাকিলিস ঘটনাস্থলে মারা যায়, আর এভাবেই এক মহান যোদ্ধার পতন ঘটে। তো যুদ্ধ শেষে সবাই অ্যাকিলিসের মৃতদেহের সামনে দাঁড়িয়ে তাকে সম্মান জানায়, আর শেষমেশ আমরা দেখতে পাই যে অ্যাকিলিসের চিতায় আগুন দেয়া হয়েছে, আর ব্রিসিস অনেক দূর থেকে সেই ধোঁয়া দেখতে পায়। এই ঘটনার মাধ্যমে গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো ট্রয় মুভিটা এখানে শেষ হলেও মূলত অডিসিয়াস তো তখনও বেঁচে ছিল, আর তার বুদ্ধি আর চতুরতার কারণে ট্রয় রাজ্য পরবর্তীতে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আর পুরো 10 বছর ধরে চলা এই ভয়ঙ্কর যুদ্ধ শেষে অডিসিয়াস যখন তার বাড়িতে ফিরছিল, তখন থেকেই মূলত ক্রিস্টোফার নোলানের দ্য অডিসি মুভির গল্প শুরু হবে। আর অডিসিয়াস বাড়িতে ফেরার সময় দেবতারা কিভাবে তার উপরে বিভিন্ন বিপদ আপদ দিয়ে তাকে ধ্বংস করার চেষ্টা করবে সেটাও দেখানো হবে, আর যেটা অবশ্যই অনেক ইন্টারেস্টিং হবে দেখা। তো এখানে মূলত ব্রিসিস যখন যুদ্ধের ময়দানে সেই বিশাল দেবতার সামনে হাত জোর করে প্রার্থনা করছিল দেবতাদের কাছে, তখন তার ওই প্রার্থনাটাই দেবতারা কবুল করে ফেলে, আর এই কারণেই দেবতারা পরবর্তীতে অডিসিয়াসের উপরে এই বিভিন্ন ধরনের আজাব গজব দেবে, যেটা আমরা অবশ্যই দ্য অডিসি মুভিতে দেখতে পারবো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।